শিক্ষার্থী বন্ধুরা একটু চেক করে নিচ্ছি আমরা। ওকে, মনে হয় ঠিক আছে। এখন তাহলে এইখানে আমরা রেখে দিতে পারি। ওকে, মোটামুটি এখন পর্যন্ত 46 স্টুডেন্ট ক্লাসে এসছে। এই তো ভাই, ভালো আছি। ওকে, সব ঠিক আছে না ভাই? একটু দেখো তো তোমরা, একদম সব ঠিক আছে? সাউন্ড বা একটু দেখো আমাকে ঠিকঠাক মতো দেখা যায় কি না। ওকে, দেখা যায় মনে হয়, তাই না? হ্যাঁ, ঠিক আছে সম্ভবত। তো আমরা শুরু করতে পারি। একটু বলি ভাই, আমি দুঃখিত আসলে, যদিও উজ্জ্বল ভাইয়ের মতো অসুস্থ আমি না, কিন্তু কেন জানি একটু মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগছে। গ্রামে একটু বেশি ঘোরাফেরা করা হয়েছে, এই জন্য হয়তো বা। আমি কিন্তু এই সপ্তাহটা মোটামুটি অ্যাডমিশনদের বন্ধই রাখছি ভাইয়া, জানো। শুধু তোমাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদেরকে পড়াচ্ছি আর কি। তো আজকে আমি আসলে ঘুম থেকে উঠতে পারছিলাম না। তো আমি ঘুম থেকে উঠছি 11টার সময়, মানে শরীরটা খারাপ লাগছিল, এই জন্য 1 ঘন্টা পিছিয়ে দিয়ে তোমাদের 12টায় করে দিয়েছি। হয়তো বা অনেকেরই প্রবলেম হয়েছে একটু। দেখলাম একজন অবশ্য যে ভাইয়া খুব দ্রুত বাজার করে আসলাম আবার ক্লাস করার জন্য, এসে দেখি ক্লাস হলো না। আসলে কোনো কাজ ডিউটা আমি না হলে একটু মেজাজটা খারাপ হয়, এটা আমি বুঝি ভাই, বুঝছো। আমি আসলে তোমাদের এটা ইচ্ছাকৃত করিনি ভাই, বুঝছো। আমি সরি। হ্যাঁ, হয়তো নেক্সট টাইম এরকম আর হবে না। এখন প্রবলেম তো মানুষের সবসময় হয় না, হঠাৎ করে 2-1 দিন। আমি ক্লাসটা মিস করতে চাইনি ভাই, বুঝছি, এই জন্য ক্লাসটা অফ করি নাই। যেহেতু ক্লাস মিস করার মতো কোনো পরিস্থিতি না, যদি ক্লাস মিস করার মতো পরিস্থিতি হতো তাহলে তো মিস করে দিতাম ভাই। কিন্তু যেহেতু মিস করার মতো অবস্থা নাই, আজারা কেন ক্লাসটা মিস করবো? আর আমাদের ভালো ক্লাস চলছে। গত বৃহস্পতিবার ক্লাস হয়েছে, বৃহস্পতিবার পর রবিবার আসতে তো বেশ মাঝখানে 2টা দিন চলে যায়। আমি চাইনি এই জন্য তোমাদের ক্লাসটা মিস হোক। ওকে, হ্যাঁ আলভিনুর তোমাদের বন্ধু ভাই, জানো তো আর কি। হ্যাঁ, এটা মাথায় রেখো। আমি সব সময়, মানে আমি ইচ্ছাকৃতভাবে কখনোই ফাঁকি দিই না ভাইয়া। তোমরা কেবল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো হয়তো বুঝতে একটু টাইম লাগবে, বা যখন অফলাইনে আসবা তখন বিষয়টা আরও বুঝতে পারবা। হ্যাঁ, যে আমি এখানে আলভিনুর তো এরা অ্যাডমিশনের পরীক্ষার্থী স্টুডেন্ট। আমি যদি স্টুডেন্টদেরকে ছুটি দেই ভাই, জানো, কখনো অফলাইনে যখন ক্লাস নিই ওরা খুশি হয়, এমন কোনো স্লোগান দেয় যে যাক আজকে জুয়েল ভাই ছুটি দিয়েছে। আমি ছুটি দিই না বললেই চলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, তাহলে আমরা শুরু করি, তাই না? তো আজকে আমরা খুব মজার টপিক শুরু করব, খুব ইম্পর্টেন্ট টপিকস আমরা শুরু করব। ওকে, আচ্ছা। তো দেখো, আচ্ছা আরেকটা ব্যাপার বলি। এটা নিয়ম যে সময় দেখবা যে একটা নতুন বউ ঘরে আসলে প্রথম দিকে তাকে যে পরিমাণ আদর আপ্যায়ন করা হয়, আস্তে আস্তে যখন ওই বউটা বাড়িতে শুট হয়ে যায় তখন কিন্তু তার আপ্যায়নের দিকটা একটু কমে যায়। আচ্ছা, তোমরা কিন্তু প্রথম দিকে খেয়াল করো তো ভাই, ক্লাস অনলাইনে ক্লাস করার শুরুতে তোমরা কিন্তু ক্লাস করছিলা এবং হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু ক্লাস করার পর সেই লেকচার খাতাটা কিন্তু গ্রুপে আপলোড করছিলা। তোমরা কি খেয়াল করছো এখন সেই সংখ্যাটা কমে গেছে? কেন এটা হচ্ছে? অবশ্যই আমি আশা করি, আমি একটা কথা কিন্তু প্রায় বলি ভাই, যে কোনো কিছু শুরু করা অনেক কঠিন। আচ্ছা শরীফুল ভাই, আচ্ছা শরীফুল লিখছেন গেঞ্জি কি একটি নিয়ে গেছেন? না ভাই, গেঞ্জি বেশ কিছু নিয়ে আসা হয়েছে, কিন্তু সপ্তাহ নিয়ে আসা হয় নাই। হ্যাঁ, তো প্লিজ দেখো ভাই, যেটা বলছিলাম তোমাদেরকে আমি, যে
কোনো কিছু শুরু করা কিন্তু অনেক সহজ ভাই, বুঝছো? শুরুটা অনেকেই করতে পারে, কিন্তু কন্টিনিউটি মেনটেন করাটা কিন্তু অনেক কঠিন। সবাই কন্টিনিউটি মেনটেন করতে পারে না, মানে প্রতিনিয়ত কাজটাকে এগিয়ে নেওয়াটা অনেক কঠিন। কেউ কেউ পারে এবং লাইফে কিন্তু তারাই সাকসেস হয়। তাই অবশ্যই তোমরা আচ্ছা, তো এই কারণে তোমরা ভাই প্রতিনিয়ত ক্লাস করবা। তোমরা দেখতাম যে প্রথম দিকে কিন্তু অনেকেই এই বইয়ের ছবিগুলো তুলে আপলোড করছে, সেটাও কেন জানি কমে গেছে। ওকে, এত দ্রুত টায়ার্ড হয়ে গেলে তো ভাই হবে না, কেবল তো দ্বিতীয় অধ্যায় চলছে, তাই না? আমি আশা করি তোমাদের মধ্যে অ্যাক্টিভিটিটা সবসময় আগের মতো থাকবে। হ্যাঁ আলভিনুর, এটা ঠিক ভাইয়া, কিন্তু আগ্রহটা তো কমানো যাবে না। কিছু মানুষ থাকে, বুঝছো, যাদের আগ্রহ সব সময় থেকে যায়। আমি চাই তোমরা তাদের কাতারে হবে। তো দেখো, তোমরা আমাকে এই অঙ্কগুলোর কথা বলেছ, 12, 14, 17, 18, 19, 20 এই অঙ্কগুলোর কথা মেনলি বলেছ। আর বাকি আরও কিছু অঙ্ক আছে, আমরা সলভ করব। তো একটু বলি ভাইয়া, এই 17 থেকে কত পর্যন্ত? 20। এই 17 থেকে 20 এই চারটা অঙ্ক, এই 17 থেকে 20 এই চারটা অঙ্ক আমরা পরে করব। তোমরা নিশ্চয়ই বলবা পরে কেন করবেন ভাইয়া? পিএইচ তো খুব ইজি একটা জিনিস, তো পিএইচ নির্ণয়ের অঙ্কগুলো তো আপনি করাতেই পারেন। আসলে তোমাদের কনসেপ্ট বুকে যে অঙ্কগুলো আছে সেখানে শুধুমাত্র পিএইচের ধারণা দিয়ে অঙ্কগুলো করা যাবে না। এবং মজার ব্যাপার হলো, যখন আমরা 17 থেকে 20 এই অঙ্কগুলো সলভ করব, তোমরা অবাক হয়ে যাবা। তোমাদের বেশ কিছু বইয়ে, মূল বইয়ে, এনসিটিভির অনুমোদিত বইয়ে ভুল আছে। ভুল যে আছে, তোমরা হয়তো বলবা বইটাই যে ভুল, আপনি যে ঠিক, এইটা আমরা কেন কনফার্ম হব? তোমরা এটা জানো কিনা ভাই জানি না, যে ক্ষারীয় দ্রবণের পিএইচ, ক্ষারীয় দ্রবণের পিএইচ কিন্তু সবসময়, ক্ষারীয় দ্রবণের পিএইচ কিন্তু ভাই সবসময় এই যে 7-এর চেয়ে কিন্তু ভাই বড় হয়। 7-এর চেয়ে সবসময় পিএইচটা কিন্তু বড় হয়। কিন্তু যদি কোনো উত্তর তুমি দেখো যে ফেরিক হাইড্রোক্সাইড কোন একটা দ্রবণের পিএইচ এসছে 7-এর চেয়ে কম, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা সেটা ভুল আছে। আসলে 7-এর চেয়ে কখনোই কম হবে না। এখানে অন্য একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা অনেক সময় তোমরা, অনেক টিচারও তোমাদের এটা অ্যাভয়েড করে যান, অনেক বইয়েই বিষয়গুলো হয়তো বা খেয়াল করে না। এই কারণে আমার কথা বুঝতে পারছো ভাই, কখনোই ক্ষারীয় দ্রবণের পিএইচ 7-এর চেয়ে ছোট হতে পারে না, 7-এর চেয়ে বড় হবে। কিন্তু আমি বেশ কিছু বইয়ের উত্তর দেখলাম ওরা 7-এর চেয়ে ছোট উত্তর রেখে দিয়েছে, কারণ এখানে একটা অন্যরকম একটা ব্যাপার আছে। সেই অন্যরকম ব্যাপারটা তারা অ্যাপ্লাই করে নাই, এই কারণে তাদের অ্যান্সারটা 7-এর চেয়ে ছোট হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো জানার জন্য ভাই আমাদের আরেকটু জ্ঞান দরকার। আমি জানি না এই অঙ্কগুলো কবে করাবো, তবে আমি আশা করি 4র্থ অধ্যায় গিয়ে করাবো। 4র্থ অধ্যায় যখন যাব তখন এই 17 থেকে 20 পর্যন্ত অঙ্ক করাবো। বলবা কেন ভাইয়া? কারণ 4র্থ অধ্যায় পিএইচ নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে। 4র্থ অধ্যায়ে এই যে 19 আর 20 নম্বর অঙ্কের সাম্য ধ্রুবকে কে নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা হয়তো অনেকে আমাকে বলতে পারো, তো 4র্থ অধ্যায় যখন করাবেন তো অঙ্কগুলো আপনার 2 নম্বর অধ্যায়ে দেওয়ার কি দরকার ছিল? 2 নম্বর অধ্যায় দিয়েছি এই কারণে ভাইয়া, যে আমরা যখন বইটা শেষ করে ফেলবো, বই যখন শেষ হয়ে যাবে আমাদের পুরো ফার্স্ট পেপার বইটা, তখন তো 4র্থ অধ্যায়ের ধারণা তোমার হয়ে গেল। তখন যখন তুমি রিভাইজ দিবা, কারণ অঙ্কগুলো তো আসলে 2 নম্বর অধ্যায় আছে তোমাদের বইয়ে, ঠিক আছে? যখন তোমার উদাহরণ দিবা তখন তার প্রবলেম হবে না কি, ঠিক আছে? আমরা 17 থেকে 20 এই 4টা অঙ্ক 4র্থ অধ্যায়ে যখন যাবো তখন করব আমরা, ঠিক আছে? তবে অবশ্যই একটা ব্যাপক ভালো একটা কনসেপ্ট দরকার তোমাদের পিএইচ সম্পর্কে, তাহলে বইয়ে যে ছোটোখাটো ভুলগুলো আছে এগুলো তোমাদের হবে না। সব বইয়ে ভুল নাই, বেশিরভাগ বই ঠিক আছে, কিন্তু 2-1টা বই আমি দেখলাম, এবং জনপ্রিয় 2-1টা বইয়ের আমি নাম বলতে চাচ্ছি না এই মুহূর্তে, যেগুলোতে এগুলোর পিএইচের মান 7-এর চেয়ে কম দেওয়া আছে, যেটা কখনোই সম্ভব না, যেটা কখনোই হবে না। ওকে, তো আমি তোমাদের এই ধারণাগুলো দিতে চাই। তোমরা তো এতদিন ধরে ক্লাস করছো, এইটুকু বুঝতে পেরেছো ভাই যে আমি কখনোই হালকা কনসেপ্টে তোমাদের কখনো পড়াতে চাই না, আমি চাই ফুল কনসেপ্টে তোমরা পড়ো। ওকে, তো আমরা এখন 12 নম্বর অঙ্কটা করব। 12 নাম্বারটা, এই যে 12 নাম্বার অঙ্কটা আমরা এখন সলভ করব। দেখা যায় তো না এই জায়গাটা, একটু দেখি দেখা যায় কিনা, তারপর আমি শুরু করছি। আচ্ছা, আর একটু নিচে বামে লিখলে সুবিধা হয়, ঠিক আছে? এখান থেকে লিখছি আমি। তো বলেছে এত তাপমাত্রায় দ্রাব্যতার গুণ, বলে এত তাপমাত্রায় এত হলে দ্রাব্যতা নির্ণয় করে, তাই তো? খেয়াল করো তো ভাই, MOH, তাই তো? MOH, তো এইটা আয়নিত হয় কি তৈরি করবে? বুঝতেই পারছো, M প্লাস OH নিশ্চয়ই মনে আছে তোমাদের, দেখা যায় তো না ভাই এখানে? হ্যাঁ দেখা যায়। তাহলে এর কত 3, তাহলে এর চার্জ এটা
3 প্লাস আর এর সংখ্যা কত 3, এটা হচ্ছে মাইনাস। এই তো এখন কথা হচ্ছে ভাই, আমি তোমাদের দুইভাবে সিস্টেম শেখাচ্ছি, যেভাবে ভাল লাগে সেভাবেই করবা। এটার যদি তুমি নর্মালি বের করতে কেএসপির সাথে সম্পর্ক কি হতো মনে আছে না? এস গুণ 3s টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে কেএসপি গুণ কত হতো 27s টু দি পাওয়ার 4, এই তো কি? তাই তো, এটা হতো। তো কেএসপি 10 এসটা বের করতাম। এখান থেকে দেখো, এখান থেকে যে এসটা বের হতো সেটা হচ্ছে, এটা যদি 100% আয়নিত হতো, যখনই আমি স্টুডেন্টদেরকে বলি যে 100% আয়নিত হতো, তখন তোমাদের মাথায় নিশ্চয় একটা প্রশ্ন চলে এসেছে যে ভাইয়া আপনি তো বলেছেন, আমরা বইয়েও দেখেছি যে দ্রাব্যতার গুণফল স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। এটা যদি 100%ই আয়নিত হয়, এটা যদি 100% আয়নিত হয়, তাহলে ওটা তো সম্পূর্ণ আয়নিত হলো, ওটা আবার স্বল্প দ্রবণীয় কেমনে হলো? আমি প্রশ্নটা আবার বলছি, উত্তর একটু পরে বলবো। যে আমি বললাম যে আমরা এখান থেকে কেএসপির সাথে এসের মানে দ্রাব্যতার গুণফলের সাথে দ্রাব্যতার যে সম্পর্কটা ভাই বের করেছি, এক্ষেত্রে আমার এই যৌগটা দ্রবণের সম্পূর্ণ আয়নিত হলে মানে 100% আয়নিত হলে এসটার মান। তো তোমরা হয়তো বলবা যে দ্রাব্যতার গুণফল তো স্বল্প দ্রবণীয় যৌগ আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, তো সম্পূর্ণই যদি আয়নিত হয় সেক্ষেত্রে কিন্তু দ্রাব্যতার গুণফল প্রযোজ্য না, কারণ গত ক্লাস আমরা বলেছি তখন এটা উভমুখী প্রক্রিয়া হতো না, আর উভমুখী প্রক্রিয়া না হলে সাম্যাবস্থাও অর্জন হতো না। তার মানে আমি 100% বলছি, তার মানে এটা 100% আয়নিত হয় সেটা বলিনি ভাই। আমি 100% হয় মানে ওর যে ক্ষমতা, ওর আয়নিত হওয়ার যে ক্ষমতা সেটার 100%, মানে ওর যা ক্ষমতা সম্পূর্ণ আয়নিত সেটা বুঝাইছে, মানে ও 100% আয়নিত সেটা। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা, শোনো। ও আচ্ছা, MOH2 ছিল তাই তো? আচ্ছা একই জিনিস, অসুবিধা নাই। আচ্ছা সরি ভাই, সরি, থ্যাংক ইউ। আচ্ছা অসুবিধা নাই, এটা হলে কি সমস্যা হতো? একই তো, মানে বইটা আমি দেখতে ভুল করছি আর কি। 2s2 তাই তো, 2 2 4 4s3। তো যাক, যেটা বলছিলাম যে দেখো ভাই, এই যে এর সাথে এর যে সম্পর্ক সেটা MOH 100% আয়নিত হলে, এখানে 100% আয়নিত হওয়া মানে সে সম্পূর্ণ আয়নিত হয় সেটা বোঝানো হচ্ছে না। এখানে 100% আয়নিত হওয়ার অর্থ হচ্ছে তার যে আয়নিত হওয়ার ক্ষমতা তার 100%, মানে আমি আমার ক্ষমতার সম্পূর্ণ আয়নিত হয়েছি। 70% আয়নিত হয়েছি মানে আমি আমার যে ক্ষমতা আছে তার সম্পূর্ণ আয়নিত হয়নি, তার 70% আয়নিত হয়েছি। আমি একটা উদাহরণ ব্যবহার করছি, শোনো। ধরো আমি কিন্তু কাজের ব্যাপারে খুব খুঁতখুঁতে, আমি অনেক সময় অনেক মানুষকে বলি আপনার যা ডিমান্ড আমি আপনাকে তাই দিব, কিন্তু আমার কাজটা আপনাকে 100% দিতে হবে। তো ধরো আমার কাজটা খুব একটা ভালো হয় নাই, তো তাকে আমি গিয়ে বললাম যে আমার কাজটা তো ভালো হয়নি, আপনাকে তো আমি পেমেন্ট ঠিক মতো করেছি, আপনি কাজটা ভালো করলেন না কেন? সে তখন বলে যে ভাই আমরা কি করব, আমরা তো আমাদের 100% এফোর্ট দিয়েছি আপনার জন্য। তা আমি তাকে কি বলি জানো? আপনার 100% দেখো তো আমার লাভ নাই, আমি 100% পেলাম কিনা সেটা দেখতে হবে। কারণ দেখা যাচ্ছে আপনি যেটা 100%, আপনার 100%-এর যে কোয়ালিটি আরেকজনের 40%-এর সেই কোয়ালিটি, মানে ওর কোয়ালিটির পরিমাণ বেশি, ও 40% যা দেয় এ 100% দেখা যাচ্ছে দিলেও ওই পরিমাণ হয় না। মানে হয় না, একটা ডাক্তারের কাছে তুমি চিকিৎসা করতে গেছো, ওই ডাক্তার তোমাকে 1 মিনিট ধরে চিকিৎসা করলো, আরেকটা ডাক্তারের কাছে গেছো সে তোমাকে 30 মিনিট ধরে চিকিৎসা করলো, দেখা যাচ্ছে যে ওর 1 মিনিটের চিকিৎসার মান ওর 30 মিনিটের চেয়ে ভালো। অর্থাৎ এখানে 100% সে দিয়েছে, তার মানে হচ্ছে তার ক্ষমতার সে 100% দিয়েছে। সে 40% আয়নিত হয়েছে, মানে আমি বলছি যে আমি আমার 100% দিয়েছি, তার মানে তোমার কাজ 100% ভালো হলো এটা বোঝানো হচ্ছে না, কিন্তু এটা দ্বারা বোঝানো হচ্ছে তার যে ক্ষমতা তার সবটুকু সে দিয়েছে। দেখা যাচ্ছে এর যে ক্ষমতা, ধরো এ হলো বি, এর যে ক্ষমতা তার সবটুকু ক্ষমতা যা তার যে এর ক্ষমতায় বেশি 40%। অর্থাৎ এখানে 100% আয়নিত হচ্ছে বলতে আমি বুঝাচ্ছি ওর আয়নিত হওয়ার ক্ষমতা যতটুকু তার 100%,
মানে ও সম্পূর্ণ আইনিত হচ্ছে সেটা না, যে ও যতটুকু আইনিত হতে পারতো সেইটা 100%। 70% মানে হচ্ছে ও যতটুকু আইনিত হতে পারতো তার 70% আইনিত হয়েছে। আমার এই কথাটা তোমরা কি বুঝতে পারলা? না ক্যামেরা জুম হয়ে যায়নি ভাই? ঠিকই আছে, একটু দেখো। জাবেলাল মামুন, ক্লাসে দেরি করে আসলে তো হবে না। ইশিকা লিখছে ভাইয়া এক্সাম্পলগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। সৌরভ চৌধুরী অসাধারণ উদাহরণ ভাই, থ্যাংক ইউ। তোমরা আমাকে জাস্ট বলো যে এই যে আমি বললাম যে কে এসপির সাথে এই এস এর সম্পর্ক হচ্ছে, সে 100% আইনিত হলে সেই সম্পর্কটা 100% মানে বুঝাচ্ছি সে সম্পূর্ণ আইনিত সেটা বুঝাচ্ছি না, ওর আইনিত হওয়ার যে ক্ষমতা সেটার 100%। মানে ওই যে বললাম যে একজন লোক তোমাকে বলেছে যে আপনাকে আমি আমার 100% দিয়েছি, এটা আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ দেখা যাচ্ছে সে তার 100% যে পরিমাণ আরেকজনের 40% তার চেয়ে ভালো। এখানে আমি এত পার্সেন্ট দেওয়ার অর্থ বুঝাচ্ছি আমার যা ক্ষমতা তার সবটুকু দিয়েছি। 70% মানে আমার যে ক্ষমতা তার 70% দিয়েছি। কি লিখছো ভাইয়া তুমি? হাসনা হেনা, অতশ কিছু মানুষ বলে এসব ডক্টর নাকি রুগী দেখতে চায় না। আচ্ছা বুঝেছি ব্যাপারটা, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমরা ব্যাপারটা বোঝার জন্য, থ্যাংকস ভাইয়া তোমাদের। আমরা এখন চলে আসবো এই অঙ্কে। দেখো এখন তাহলে তোমরা এখানে দুইভাবে অঙ্কটা করে ফেলতে পারো। সেইটা হচ্ছে কে এসপি সমান কি দেখলাম ভাইয়া? 4s কিউ দেখলাম, তাই না? তোমরা এই এস এর পরিবর্তে এখানে লিখতে পারো কে এসপি ইজ ইকাল টু 4। এস এর পরিবর্তে এস 100% ক্ষেত্রে এটা, কিন্তু কত পার্সেন্ট আছে আমার অঙ্কে? 70% না, 12 নম্বর অঙ্কে আছে 70%, তার মানে 0.7s। এই যে এখান থেকে এস বের করলেই হয়ে যাবে কি, ঠিক আছে? এটা বের করলে হবে, কারণ দ্রাব্যতার গুণফলে মান তো ধ্রুবক, এটা তো আর পরিবর্তন হবে না। এইভাবে লিখলে হবে জাস্ট 4 এস এর জায়গায় 0.7s। কারণ কি জানো, 100% হলে কত হতো এটা? 0.7 কেন দিলাম বুঝতে পারছো? 70/100। যদি 100% হতো মানে তার আইনিত ক্ষমতা সবটুকু হতো, তাহলে কি হতো? 100/100 মানে 1 হতো। 1 না দিলেও চলে, যেহেতু 70% তাই 0.7 দিলাম। এইভাবে সরাসরি করতে পারো। আর যদি আরেকটু বুঝতে চাও আমি বুঝাই দিচ্ছি। এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো ভাই সম্পর্কটা। আচ্ছা বাদ দাও, একবারেই বলি, বোঝানোর পরেই দেখি তোমাদের কমেন্টটা। তাহলে আপাতত কি বললাম? কে এস পি সমান 4s কিউ, এখানে এসটা 100% যদি হতো, অর্থাৎ এখানে 1s বলতে পারি আমরা, যেহেতু 70% তাই 0.7s, 20% হলো 0.2s, 80% হলো 0.8s। এস এর মান বের করলে ক্যালকুলেশনটা হয়ে যাবে। আমি ক্যালকুলেশন করবো, টেনশন নেই ভাই। ও এখানে m2+ হবে, আগেরটা লিখেছিলাম তো এই জন্য ভাই, ঠিকই বলেছে, এখানে m2+ হবে। এইবার আমরা একটু বুঝে করতে পারি জিনিসটা, দেখো কিরকম। সেইটা হলো তাহলে এখান থেকে আইনিত হলো কত ভাই বলো তো? 100% হলো তো এস হতো, কিন্তু 70%, তার মানে 0.7s। আর এটা 2 গুণ কত ভাই বলো তো? 0.7s। তাহলে কে এস পি সমান কি হবে? এই যে m2+ ওএস বর্গ কেন করলাম বুঝাই দিয়েছি তোর আগে ভাই। 2 বার ওএস গুণ করতে হতো, তা না করে একবারে বর্গ করলেই হয়ে যায়। এটা কত আছে ভাই? 0.7s গুণ এটা কত আছে? 2 গুণ 0.7s স্কোয়ার। তাহলে কে এস পি সমান কি আসলো? 4.7s। এই তো বের হয়ে গেছে। তোমরা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা রিক্তা সরকার এই আইডি থেকে লিখেছো, ভালো করে বুঝলাম, থ্যাংক ইউ ভাই। আমি তো এটাই চাই ভাই, যে যা বুঝবা ক্লিয়ারলি বুঝবা। দেখো এই জিনিসটা কিন্তু এরকম, এস হতো আর এটা 2s হতো, তাই না? জাস্ট 0.7 দিয়ে গুণ করলাম, কারণ এস যখন আমরা দিই কখন দিই? যখন এটার যতটুকু আইনিত আর ক্ষমতা ততটুকুই যদি আইনিত হয়ে যায়। বাট তার কত পার্সেন্ট আইনিত হচ্ছে বা 70%, তাই 0.7s দিয়ে গুণ করেছি। এই যে এখন বা ক্যালকুলেশন সহজে করে ফেলতে পারি আমরা, দেখো সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারি। এখানে ক্যালকুলেশনটা করে ফেলি। কত নাম্বার দেখছি? 12 নাম্বার, তাই না? কেএসপি কত দেওয়া আছে বা? সরি 12 নাম্বার 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8। তাহলে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইজ ইকাল টু 4.7s
কি হলো ভাই এখানে কিউব, এই তো। তাহলে 0.7s ধীরে ধীরে ভেঙে ভেঙে করছে, অসুবিধা নাই। ইজিক্যাল টু কত আসবে ভাই? 1.5 into 10 to the power minus 8 by 4 is equal to 1.5 10 to the power minus 8 भाग 4 3.75 into 10 to the power minus 9 দেখা যায় তো এই জায়গায় না? ওকে, তাহলে 0.7s সমান কত ভাই? রুট কিউ করলেই হয়ে যাবে 1.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এস সমান কত হবে ভাই দেখি, এটা ভাগ 0.7 ইজ ইকাল টু 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার। এই তোমাদের বই বোধহয় বৈজ্ঞান কাকারা না লেখে 0.00 দেওয়া আছে উত্তর, তাই না? এই তো হয়ে গেল। এইবার তোমরা আমাকে বলো ভাই ব্যাপারটা ক্লিয়ার কিনা অঙ্কের। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট, আমি খুব খুশি হচ্ছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা। আচ্ছা, সৌরভ লিখেছো অনেক ভালো লাগলো ভাইয়া। সৌরভ একটু মানসিক টেনশন আসো বোধহয়, না ভাইয়া তোমার টেনশনটা দূর হয়ে যাবে, টেনশন নাই। শারিয়া লিখছো অসাধারণ ভাইয়া। আনোয়ারুল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, শবনম না, আচ্ছা। মুফতাসিন সাজিদ আহমেদ অরিন এই আইডি থেকে, ওয়াও ভাইয়া ইউ ডিজার্ভ বেস্ট। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর সিম্পল অ্যান্ড ইফেক্টিভ টেকনিক অফ টিচিং। থ্যাংক ইউ মুফতাসিন ভাইয়া। মাহমুদ সাদিদ লিখছো জোজ ভাইয়া। স্নিগ্ধা আরিফিন জি ভাইয়া ক্লিয়ার। রাবিনা খাতুন 100% ক্লিয়ার। হ্যাঁ শুভ, তা তুমি কি জানো না এই সময় আমি ক্লাসে থাকি? তুমি তো এই ক্লাসের প্রতি খুবই কম ইফেক্টিভ। না, আজকে একটু পরে দিয়েছি বুঝছো, এই যে 12টায় দিয়েছি, উজ্জ্বল ভাই ক্লাস করছে তো। হ্যাঁ, ক্লাসে তোমার ফোন রিসিভ করছে, তোমাকে থ্রেড দিচ্ছি, তোমার আমার স্টুডেন্টরা শুনতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা উজ্জ্বল ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার শরীর আমরা আশা করি একদম সুস্থ হওয়ার দেখে আপনি, উজ্জ্বল ভাই কিন্তু তোমাদের সবার দোয়াই বুঝছো, একদমই সুস্থ হওয়ার পথে এখন। আগামী পরশু দিন থেকে উজ্জ্বল ভাই আল্লাহর রহমত শুরু করবে। আচ্ছা, অনেকেই লিখেছে চকের এই ঠুকঠাক আওয়াজটা অনেক ভালো লাগছে। রিক্তার সরকার আইটেল স্কুলের কথা মনে পড়ে গেল, থ্যাংক ইউ ভাইয়া। মুক্তি লিখেছো অ্যাকচুয়ালি ভাইয়া বুঝছো, জীবন তো এমনই না, সব মিলেই তো আসলে জীবন। মানে দেখবা যে প্রকৃতির প্রত্যেকটা পরতে পরতে আসলে সৌন্দর্য লুকিয়ে আছে, যদি আমরা সেটা অনুভব করতে পারি আসলে। আর এই জন্য গ্রাম ছেড়ে যাচ্ছি না ভাই, আমি যতদিন পারা যায় গ্রামে থাকি। আচ্ছা, ক্লিয়ার সবাই লিখেছো, থ্যাংক ইউ। আচ্ছা, তানজিল রুমা লিখেছো 9-10। 9-10 তো অবশ্যই বুঝাবো ভাইয়া, 9-10 টাইপে আমি একটাও বুঝাইনি, আজকে 9-10 অবশ্যই বুঝাবো, অবশ্যই। এটা তুমি না বললেও বুঝাবো, কারণ 9-10 নম্বর অঙ্কটাই আমাদের সিকিউ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা উজ্জ্বল ভাই, মোবাইল স্ক্রিনটা আমার ফেটে গেছে, এই জন্য দেখতে চাচ্ছে না। হ্যাঁ, তাকে এটা না দেখালাম। হ্যাঁ হ্যাঁ, মাহিন অবশ্যই দিব ভাই, মাহিন আবরার চৌধুরী, ওগুলো তো করাইনি এখনো, অবশ্যই করাবো। 14 নম্বরটা একই নিয়মে, হ্যাঁ সিয়াকিং 14 নম্বরটা একই নিয়মে ভাই, সেম 14 নম্বরটা সেম। ওকে, তাহলে মোটামুটি আমরা একটু হাইলাইট করে নিই যে আমরা এ পর্যন্ত দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলে যে সম্পর্কগুলো দেখেছি, সেক্ষেত্রে ওই যৌগটার যতটুকু আয়নিত হওয়ার ক্ষমতা থাকে ততটুকু আয়নিত হলে যে সম্পর্ক সেইটা, ফলে ওই যে এখানে যেমন লিখলাম KSP সমান 4s3, কিন্তু যত পার্সেন্ট আয়নিত হবে তার মানে কি, তার আয়নিত হওয়ার 100% সে হচ্ছে না, 70% হচ্ছে, তার মানে 0.7s। যত পার্সেন্ট হবে পয়েন্ট তত দিয়ে এস দিলে তোমরা সম্পর্কটা পেয়ে যাবা। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক শুরু করব। জানো তোমরা যেখান থেকে আমি আজকে দেখাবো তোমাদের যে ঘ নাম্বার, যেখান থেকে ঘ নাম্বার অঙ্ক আমাদের সবচেয়ে বেশি আসে, মানে সবচেয়ে বেশি আসে মানে কি প্রত্যেক বছরই প্রায় আসে। তো আমি শিওর তোমরা আমার সঙ্গে সবাই রেডি
কি রেডি তো? আমরা এখন ঘ নাম্বার প্রবলেম সলভ করব। অর্থাৎ তোমরা 99% কনফার্ম থেকো যে এই ঘ নাম্বার প্রশ্ন এখান থেকে একটা পাবাই তোমরা, সেটা হচ্ছে অধক্ষিপ্ত হওয়ার যে সূত্র আছে সেখান থেকে। আমি কনফিডেন্ট তোমরা সবাই আমার সাথে রেডি। আমরা এখন শুরু করতে যাচ্ছি। আচ্ছা 11 নাম্বারটা বুঝাই দেন, লিখছে একজন না। আচ্ছা ওই অধক্ষেপ ঠিকই আছে। অধক্ষেপের অঙ্কগুলো করিবা, জারিন, তাসনিম, নাতাশা, অধক্ষেপের অঙ্কগুলো করিবা, তাহলে দেখবা বুঝতে পারবে। উজ্জ্বল ভাই, যাক আপনার যে স্টুডেন্টদের প্রতি ব্যাপক রকমের টান সেটা বুঝতে পারি ভাই, যে অসুস্থতার মধ্যে আপনি প্রায় আমার প্রত্যেকটা ক্লাস উপস্থিত থেকেছেন এবং আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি একই উত্তর দিয়েছেন যে আসলে ভাই এখন তো স্টুডেন্টদের সাথে কথা বলতে পারি না, তো আপনার ক্লাসে উপস্থিত থাকলেন তো স্টুডেন্টদের সাথে মনে হয় যেন একটা যোগাযোগ আছে। থ্যাংক ইউ ভাই, আপনার এই দায়িত্ববোধটুকু তো আপনাকে এত দূর নিয়ে এসেছে। আচ্ছা 9 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করি আমরা। ওকে, ও আচ্ছা রিক্তা সরকার, এই আইডি থেকে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমরা সেই ছোটবেলা থেকে S1V1 = S2V2 এই সূত্রটা যে ব্যবহার করে থাকি, এটা আমরা কোথায় পেলাম? আমি যে ইউটিউবে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু ভাই লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখবা। আমি আশা করি তুমি সেখানে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমি একবার হাইলাইট করে নিই। সেটা হলো আমরা C সমান কি জানি? N/V, তাই তো? তাহলে N সমান কি লিখতে পারি ভাইয়া বলো তো? CV। এখন কথা হচ্ছে আবার N সমান কি দেখো তো ভাইয়া? W/M, তাই না? এখন আমার এখানে একটা দ্রবণ আছে, এখানে একটা দ্রবণ আছে, তো এই দ্রবণের মধ্যে আমি পানি দিলাম, দিয়ে এরকম দ্রবণ বানালাম। তো পানি আমি যোগ করলাম, দ্রবতার যোগ করিনি, তার মানে দ্রবটা স্থির, তাহলে দ্রবের আণবিক ভর তো স্থিরই হবে, তাহলে Nটাও স্থির। কি ঠিক কিনা ভাই বলো দেখি? আমি যখন এই দ্রবণের মধ্যে আরো পানি দিয়ে এরকম দ্রবণ বানালাম, তখন দ্রবণের আয়তন বেড়ে গেল, মোলের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কি মোলের কোনো পরিবর্তন হবে না, কারণ আমি দ্রবত বাড়াইনি ভাই। তাহলে এটাও স্থির আছে, এটাও স্থির আছে, তার মানে Nটা স্থির। তাহলে লিখতে পারি না আমরা N1 = N2? তো N মানে তো CV মানে SB, একই জিনিস। আমি কনসেন্ট্রেশন ঘনমাত্রা C ব্যবহার করি, অনেকে S ব্যবহার করে, দুটাই ঠিক। আমি C ব্যবহার করি এই জন্য, যারা S ব্যবহার করে আর যারা C ব্যবহার করে পরবর্তী অনেক অধ্যায় আছে সবাই বাধ্য হবে C ব্যবহার করতে। তাই আমি চাই না যে তোমরা দুই জায়গায় দুই জিনিস ব্যবহার করে থাকো। যেমন যারা S ব্যবহার করো পরে কিন্তু ঠিকই তোমাকে KC লিখতে হবে। তো আমি চাই আমার স্টুডেন্টরা সবসময় একই প্রতীক ব্যবহার করি, C আর S একই জিনিস। তো এই যে ভাই N1 = N2, এখান থেকে এসছে C1V1 = C2V2, মানে তোমরা যেটাকে S1V1 = S2V2 বলো। ইউটিউবের ক্লাসটা তোমরা অবশ্যই ভাই দেখে নিবা। ওকে, আচ্ছা তাহলে শুরু করছি আমরা 9 নাম্বার টাইপের অঙ্ক, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই চ্যাপ্টার ভাইয়া, 9 নাম্বার। ওকে, তো দেখো কি বলেছে 9 নাম্বার অঙ্কটা। ফেরিক ক্লোরাইড একটা দ্রবণ দেওয়া আছে না ভাইয়া? দেখো এখানে ফেরিক ক্লোরাইডের একটা দ্রবণ দেওয়া আছে, তাই তো? যেই দ্রবণের, আমি বইটা হাতে নিই, যে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.25 মোল ঘনমাত্রা, যেখানে আয়তন হচ্ছে 10 ml, তাই তো? আরেকটা দ্রবণ আছে ভাই যেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যার আয়তন ঘনমাত্রা আছে 0.5 মোল আর আয়তন হচ্ছে 1.0 ml, তাই তো? এই যে ভাই আমাদের প্রশ্নে বলেছে ফেরিক ক্লোরাইড একটা দ্রবণ যার ঘনমাত্রা 0.25, আয়তন 10 ml। আর একটা দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যার ঘনমাত্রা 0.5 মোল, আয়তন হচ্ছে 1 ml। ওকে, তো প্রশ্নে বলেছে এই দুটা দ্রবণকে যদি আমি মিশ্রিত করি, এই দুইটা দ্রবণকে যদি আমি মিশ্রিত করি তাহলে কার কার অধক্ষেপ হবে বলতো? এর ক্যাটায়ন আর এর অ্যানায়ন মিলে কি হবে? ফেরিক হাইড্রোক্সাইড। আর হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা 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 একটু পরে কথা বলি, আমি একটু অনলাইনে ক্লাস নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা তাহলে এর F আর OH মানে ফেরিক হাইড্রোক্সাইড
ওকে, এর ক্যাটায়ন আর এর অ্যানায়ন মিলে কি হবে ফেরিক হাইড্রোক্সাইড, আর এর ক্যাটায়ন এর অ্যানায়ন মিলে কি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন কথা হচ্ছে যে এই অদক্ষেপ বা এই অদক্ষেপ পড়বে কিনা। এখন প্রশ্নে কখনো দুটাই বলতে পারে অথবা যে কোনো একটা বলতে পারে। এখন ধরো তোমার প্রশ্নে বললো অদক্ষেপ পড়বে কিনা, তোমরা দেখবা এটার কথা বলেছে না এটার কথা বলেছে, কি করে বুঝবা? প্রশ্ন বুঝতে পেরেছো যে এই দুটা যখন মিশ্রিত করব তাহলে এর ক্যাটায়ন আর এর অ্যানায়ন মিলে কি তৈরি করবে ফেরিক হাইড্রোক্সাইড, আর এর ক্যাটায়ন আর এর অ্যানায়ন মিলে কি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো ধরো বললো অদক্ষেপ পড়বে কিনা, এখন দুটারই কথা বলেছে নাকি যে কোনো একটা অদক্ষেপের কথা বলছে এবং কোনটার কথা বলছে কি করে বুঝবা? দেখবা কেএসপি মানে সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতার গুণফল কার দেওয়া আছে, যার দ্রাব্যতার গুণফল দেওয়া থাকবে বুঝবা ওটা অধিক্ষিপ্ত হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলছে। কারণ অধিক্ষিপ্ত হবে কিনা যদি আমার দ্রাব্যতার গুণফল জানা না থাকে তাহলে তো আমরা বলতে পারবো না ভাইয়া অধিক্ষেপ পড়বে কিনা। আমরা দেখতে পাচ্ছি ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, কত দেওয়া আছে ভাই এখানে 3.74 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38, 10 টু দি পাওয়ার মাইনাস 38। তাহলে যেহেতু এটার দ্রাব্যতার গুণফল দেওয়া আছে তার মানে এইটার অদক্ষেপ পড়বে কিনা সেটা আমাদেরকে বের করতে বলছে। তুমি যেই বোর্ডের প্রশ্নই বের করো না ভাইয়া, ঘ নাম্বার প্রশ্ন দেখবা 99% সালেই এই কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে যে দুটা দ্রবণকে মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো, এই কনসেপ্ট থেকে এসছে। তাহলে কিভাবে কাজটা করব সেইটা একটু পরে বলি, আগে দেখি কাজটা কি করব, আসলে আগে কি কাজ করব সেটা দেখব, তারপর দেখব কিভাবে কাজ করব। ক্লাস থেকে কেউ বের হয়ে যেও না ভাইয়া, বুঝছো? তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে পারবা না। তাহলে কি করতে হবে দেখো তো ভাইয়া, এই দুইটাকে যখন আমি মিশ্রিত করব সেই মিশ্রণে ফেরিকের ঘনমাত্রা বের করতে হবে আমাকে। আমি আবারও বলছি, এই দুইটা দ্রবণকে মিশ্রিত করলে ফেরিকের ঘনমাত্রা বের করতে হবে, আবার ওই দুটা মিশ্রণে আমার ওইসের ঘনমাত্রা বের করতে হবে, করে সেই দুটা ঘনমাত্রা গুণ করতে হবে। তাহলে নিশ্চয় ওটা যে কোনো ঘনমাত্রা, ওটা আয়নিক গুণফল হবে। আমি আবারও বলছি, এই দুটা দ্রবণ মিশ্রিত করলে সেই মিশ্রণে সেখান থেকে ফেরিকের ঘনমাত্রা কত হয় সেটা বের করতে হবে, ওইসের ঘনমাত্রা কত হচ্ছে সেটা বের করতে হবে মিশ্রণে। বের করার পর দুইটা ঘনমাত্রা গুণ করতে হবে, গুণ করলে আমরা দেখব সেটা আয়নিক প্রোডাক্ট বের হবে, আয়নিক গুণফল বের হবে। যদি দেখি দ্রাব্যতার গুণফলের চেয়ে আমার আয়নিক গুণফলটা বেশি হচ্ছে তাহলে অধিক্ষিপ্ত হবে, আর যদি দ্রাব্যতার গুণফলের চেয়ে আয়নিক গুণফলের মানটা কম হয় তাহলে অধিক্ষিপ্ত হবে না। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আচ্ছা, অনেকেই বলছো অঙ্কটা কত পৃষ্ঠায় আছে, 135 পৃষ্ঠা, 135 পৃষ্ঠা। ওকে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই যে কি করতে হবে, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি আবারও বলছি যে এই দুটা দ্রবণ মিশ্রিত করলে এই মিশ্রণে ফেরিকের ঘনমাত্রা আমরা আলাদা করে বের করব, হাইড্রক্সাইডের ঘনমাত্রা আলাদা করে বের করব, করে সেই দুটা ঘনমাত্রা গুণ করব। স্বাভাবিক ওই গুণটা যেহেতু যে কোনো ঘনমাত্রায় গুণ হচ্ছে তাই সেটা আয়নিক গুণফল হবে। সেই আয়নিক গুণফলের মানটা যদি এই যে দ্রাব্যতার গুণফলের মান দেওয়া আছে তার থেকে বেশি হয় তাহলে অধিক্ষিপ্ত হবে, আর বেশি না হলে অধিক্ষিপ্ত হবে না। তাহলে কি করতে হবে তোমরা অলরেডি কমেন্ট করতে শুরু করেছো। সৌরভ চৌধুরী লিখেছো জি ভাইয়া, তৌফিক বুঝলাম ভাইয়া, সৌমদীপ রায় বুঝলাম ভাইয়া, সাদিয়া জি ভাইয়া, জিনাত জি ভাইয়া, সৌরভ বুঝতে পারলাম, মুক্ত হ্যাঁ ভাইয়া বুঝেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা সবাই লিখেছো বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন কাজ শুরু করে দিতে পারি, তাই তো? আমরা এখন কাজটা শুরু করে দিব। আচ্ছা, ফেরিক ক্লোরাইডের মোল, আচ্ছা আমাদের কনসেপ্ট বুকে যেভাবে করা আছে সেভাবে করলাম না, আমি সমস্যা আছে? ওটা তো করাই আছে, একটু অন্যভাবে করি আমরা, অসুবিধা কি? তাহলে আমরা আগে ফেরিক ক্লোরাইডের মোল সংখ্যাটা বের করে নিতে পারি। ফেরিক ক্লোরাইডের মোল সংখ্যা, তাহলে আমরা মোল সমান কি জানি, সিভি, ঠিক না? ফেরিক ক্লোরাইডের মোল সংখ্যা সিভি। সি এর মান কত আছে 0.25 ইন্টু ভি এর মান কত আছে 10। এটাকে লিটার বানাতে হবে, তাই না? লিটার বানাতে হবে। এন সমান সিবি যখন লিখি আমরা তখন ভিটাকে অবশ্যই কি করতে হয়, লিটার করতে হয়। এই যে সি এর মান 0.25, ভি এর মান তো 10 ml ছিল তাই লিটার বানিয়েছি। কত আসতেছে অ্যান্সার এখানে আমরা একটু ক্যালকুলেটারে দেখে নিই। 0.25 গুণ 10, তাই না? 10 টু দি পাওয়ার মাইনাস
3। এখানে মান এসছে 2.5 ইন্টু 10⁻³ এত মোল চলে এসছে। ওকে, আচ্ছা, তাহলে ফেরিক ক্লোরাইডের মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম। ওকে, আমার বিশ্বাস এইটুকু তোমরা বুঝতে পেরেছ যে ফেরিক ক্লোরাইডের মোল সংখ্যাটা আমরা কি করে বের করলাম। আমার বিশ্বাস তোমরা এইটুকু বুঝতে পেরেছ। ওকে, তাহলে এখন দেখো তো ভাইয়া, তোমরা ফেরিক ক্লোরাইড যেভাবে তোমরা ওই যে আয়নের ঘনমাত্রা বের করেছো, তোমরা অবশ্যই কিন্তু ভাইয়া আমি তোমাদের ইউটিউবে ওই যে দুটা ক্লাস দেওয়া আছে দেখবা, একটা হলো মোলারিটি সংক্রান্ত আর একটা হচ্ছে অম্লমিতি ক্ষারমিতি। তো অম্লমিতি ক্ষারমিতিটা যদি নাও দেখো, আমি যখন প্রথম অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের করাবো তখন প্রয়োজনে দেখো, কিন্তু মোলারিটি ঘনমাত্রা নির্ণয়ের যতভাবে আমি আলোচনা করেছি তোমরা একটু দেখে নিবা ভাই ওটা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে 1 মোল ফেরিক ক্লোরাইড আয়নিত হয়ে কি তৈরি করে? এই যে 1 মোল ফেরিক প্লাস 3 মোল ক্লোরাইড, তাই না? আমার ক্লোরাইড জাহান নামে যাক, আমার ফেরিক দরকার, তার মানে 1 মোল ফেরিক ক্লোরাইড থেকে আমার 1 মোল ফেরিকে আয়নিত হয়। তাহলে এত মোল থেকে কত হবে? তাহলে এত মোল থেকে কত হবে ভাই বলো তো? অত মোলই ফেরিক হবে, যেটা এর আগে আমরা অঙ্কগুলা করেছি আর কি ভাইয়া। তার মানে আমরা বলতে পারি নিশ্চয় এখানে যে ফেরিকের মোল সংখ্যা হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ এইটুকু বুঝতে পেরেছো কিনা ভাই বলো? এটা কিন্তু মিশ্রিত অবস্থায় না, এই যে ফেরিকের মোল সংখ্যাটা মিশ্রিত না, কিন্তু এই ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্যে ফেরিকের মোল সংখ্যা। যদি বলতো ক্লোরাইডের মোল সংখ্যা কত, তাহলে কি আমরা 3 দিয়ে গুণ করতাম, কারণ 1 মোল ফেরিক ক্লোরাইড থেকে 3 মোল ক্লোরাইড তৈরি হয়। ক্লোরাইডের মোল সংখ্যা প্রয়োজন হলে আমরা 3 দিয়ে গুণ করতাম, কিন্তু ফেরিক দরকার যেহেতু, ফেরিক তো 1 মোলই তৈরি হয়। তাই মাথায় রাখবে এটা কিন্তু মিশ্রণে না, এটা এই ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্যে কত মোল ফেরিক আছে সেটা আমরা বের করলাম। এই যে এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাই? উজ্জ্বল ভাই আপনার ভাই মাথা, আপনার মাথায় তো সব। আচ্ছা, একটু বলো তো ভাই, এই মিশ্রণের মধ্যে ফেরিক ক্লোরাইড, এই ফেরিক ক্লোরাইডের দ্রবণের মধ্যে ফেরিকের মোল সংখ্যা যে এইটা, সেটা বুঝতে পেরেছো কিনা? সৌরভ, থ্যাংক ইউ ভাই, তুমি সবসময় আগে কমেন্ট করছো, থ্যাংক ইউ। বুঝলাম ভাইয়া। অর্পা জামান লিখেছো, বুঝতে পেরেছি। সৌম্যদীপ রায়, বুঝেছি ভাই, থ্যাংক ইউ। এভাবে কমেন্ট করো ভাই, যখন আমি কমেন্ট চাইবো তখন করবা। সৈকত দাস, বুঝেছি। মুক্তাসিদ সাদিক, জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা ফেরিকের ঘনমাত্রাটা, ফেরিকের মোল সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এই দুইটা যখন আমি মিশ্রিত করব, তাহলে ওই মিশ্রণে ফেরিকের মোল সংখ্যা কত হবে বলো তো ভাই একটু? আমরা যখন এই দুটা মিশ্রিত করব, সেই মিশ্রণে ফেরিকের ঘনমাত্রা কত হবে খেয়াল করো। মিশ্রণে, সরি, মিশ্রণে ফেরিকের ঘনমাত্রা, ওই যে ঘনমাত্রা তো আমরা সিও দিতে পারি, আবার কি দিতে পারি ভাই বলতো? থার্ড ব্র্যাকেটও দিতে পারি। তাহলে মিশ্রণে ফেরিকের ঘনমাত্রা, তাহলে n/v কি হবে ভাই বলতো? n/v, কারণ ফেরিক তো অতটুকুই থাকবে। কত মোল এখানে? n এর মান কত আছে? 2.5 ইন্টু 10⁻³ 2.5 ইন্টু 10⁻³ এত মোল বাই আয়তন কত দেখো তো ভাই একটু তোমরা? তাহলে আয়তন কত হচ্ছে দেখো তো? মোল পার লিটার, তার মানে 10 যোগ 1 11। তাহলে 11 ইন্টু 10⁻³ ওই যে লিটার করতে হবে যে ভাই, মোল পার লিটার কত আছে একটু দেখি আমরা। ,227 মোল। তোমরা আমাকে একটু বলো তো ভাই, এইটুকু বুঝতে পারলা কিনা প্লিজ একটু জানাও তোমরা আমাকে। আমি আরেকবার বলছি, আমরা কি করলাম দেখো, এই মিশ্রণে ফেরিক ক্লোরাইডের মোলটা বের করে ফেলেছি। কত আছে? দুটা গুণ করলে মোলটা পেয়ে যাই আমরা। আর আয়তন যেহেতু লিটার করতে হয় তাই লিটার করেছে, পেয়ে গেলাম। 1 মোল ফেরিক ক্লোরাইডের মধ্যে 1 মোলই ফেরিক আছে, তাহলে ওটাই ফেরিকের মোল সংখ্যা। এবার ওই মিশ্রণে ফেরিকের ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা সমান হচ্ছে মোল বাই আয়তন। কত মোল যোগ করেছি? যোগ তো এটাই করেছি,
এত আয়তন কত দুটা মিলে 11, জাস্ট আয়তনকে লিটার করেছি যেহেতু এখানে আয়তনটা লিটারে। প্লিজ একটু বলো যে 0.227 মোল বের হলো, এইটা তোমরা বুঝতে, হ্যাঁ সবাই লিখেছো বুঝেছি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অর্পা জামান, তৌফিক, নাজনীন সবাই লিখেছ, উজ্জ্বল ভাই থ্যাংক ইউ ভাই, আপনি থাকলে আমি সাহস পাই ক্লাসে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই মিশ্রণে আমরা এই যে এই দুটা দ্রবণ মিশ্রিত করলে সেই মিশ্রণে ফেরিকের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি, লিখে রাখতে পারি এখানে, কোথায় লিখব? আচ্ছা এখানে দেখা যায় তো না, এখানে ফেরিকের ঘনমাত্রা আমি লিখে রাখলাম ভাই তোমাদের সুবিধার্থে। কত ফেরিকের ঘনমাত্রা আছে? 0.227 মোল, এইটা হলো আমাদের ফেরিকের ঘনমাত্রা, আমি লিখে রাখলাম ওই জায়গায়, ঠিক আছে? স্নিগ্ধা আরফিন, হ্যাঁ ভাইয়া আসলে আমার এখানে বেশ কিছু ফ্যান আছে ভাইয়া বুঝছো, কিন্তু ফ্যানগুলো দিলে মানে তোমরা অনেক সময় ফ্যানের আওয়াজ পাবা আর কি, এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে, তোমরা যেন ক্লাসটা ক্লিয়ার বুঝতে পারো ভাইয়া। এইবার আমরা একইভাবে এইটার ওএইচের ঘনমাত্রা বের করব। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত হবে দেখো তো ভাইয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ওই যে সিভি, ঠিক আছে, সি কত 0.5 ইন্টু ভি কত 1, ওটাকে লিটার করতে হবে, কত হচ্ছে গুণ করলে 0.5 গুণ 10 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ও আচ্ছা তাই তো 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এইটা আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের হলো। আচ্ছা 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কয় মোল হাইড্রোক্সাইড আছে দেখো তো ভাই, 1 মোলই তো আছে, তার মানে ওটাই হবে আমাদের হাইড্রোক্সাইডের মোল, তাই না? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এবার ওএইচের তাহলে ঘনমাত্রা কত? তাহলে ওএইচের ঘনমাত্রা হবে n/v, ওই একই সূত্র, n/v, n কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর ভি তো ওই যে দুটার যোগফল 10 × 11 একই হবে, 11 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ওই যে লিটার করলাম, তাহলে কত আসতেছে ভাইয়া? 0.0454, 0.0454 এত মোল। আমার বিশ্বাস তোমরা এইটুকু বুঝতে পেরেছ, এইটা হলো আমাদের ফেরিকের ঘনমাত্রা, আর এইটুকু হলো ভাই আমাদের হাইড্রোক্সিলের ঘনমাত্রা। কি ক্লিয়ার? থ্যাংক ইউ, সবাই লিখেছো খুব সুন্দর। তাহলে ভাই এইটুকু পেলাম আমরা ফেরিকের ঘনমাত্রা, আর এইটুকু হলো হাইড্রোক্সিলের ঘনমাত্রা। এইবার ফেরিক হাইড্রোক্সাইড পদক্ষেপ, তাই না? ফেরিক হাইড্রোক্সাইড, তাই তো, ফেরিক প্লাস 3 হাইড্রোক্সিল, তাই না? তাহলে আইপি সমান কি হবে? ফেরিকের ঘনমাত্রা কত ভাই? 0.227, যদি একটু ভেঙে লিখতে চাও লিখতে পারো না, তাহলে প্রবলেম তো তার হবে না। ফেরিকের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিলের ঘনমাত্রা। আবারও মনে করে দিচ্ছি, এইটা আমার 3 বার লেখা লাগতো, যেহেতু 3 বার একই জিনিস গুণ না করে একবার লিখে ঘাত করে দিলেই হয়ে যায়। ফেরিকের ঘনমাত্রা কত এসছে ভাই এখানে? 0.227 ইন্টু ওএইচের ঘনমাত্রা কত? 0.0454 কিউব। অ্যান্সার কত আসতেছে দেখি একটু, 0.227, 2.13 আসলো আমার, দেখি মিললো কিনা, হ্যাঁ ঠিকই আছে, ইন্টু 10 টু দি পাওয়ার -5, 2.13 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তার মানে এইটুকু বুঝতে পারলা কিনা তোমরা বলো আমাকে। এই যে ফেরিক ঘনমাত্রা কত ছিল এইটা, আর ওএইচের ঘনমাত্রা কত বললাম, এই যে এইটা,
তাহলে এই যে গুণ করে দিলে আমাদের আইপি এর মানটা বের হয়ে গেল 2.13 ইন্টু 10⁻⁵। এইটা হলো দ্রাব্যতার গুণফল। আর আমাদের অঙ্কের মধ্যে আয়নিক গুণফল কত দেওয়া আছে দেখি ভাই একটু। আমাদের অঙ্কে আয়নিক গুণফল, সরি এটা তো আয়নিক গুণফল বের হলো, দ্রাব্যতার গুণফল কত দেওয়া আছে আমাদের কে এসপির মান দেওয়া আছে এখানে 3.74 ইন্টু 10⁻⁻38। তার মানে দেখো তো ভাই আমার আয়নিক গুণফলের মান বের হলো এটা, আর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এইটা। তার মানে দ্রাব্যতার গুণফলের চেয়ে তো আমার আয়নিক গুণফলের মান অনেক বেশি। অর্থাৎ আমাদের আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে বেশি। তাহলে এই শর্ত যখন আরোপ হয় সেটা কি হয়, অধিক্ষিপ্ত হবে। তার মানে এই দুটা দ্রবণ মিশ্রিত করলে আমাদের ফেরিক হাইড্রোক্সাইডের অধিক্ষেপ তৈরি হবে। এই প্রশ্নটাই আমাদের ঘ নাম্বার প্রশ্নে সবচেয়ে বেশি দেয়। আমি বুঝাচ্ছি তোমাদের, তার আগে বলো এই জায়গার কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, মুক্তি প্রমা লিখেছো ম্যাথের টিচার হয়ে মুহূর্তের মধ্যে কেমিস্ট্রি করে ফেলা আমাদের উজ্জ্বল ভাই। আচ্ছা, আমি তো তোমাদের বলেছি ভাই যে উজ্জ্বল ভাই যদি কেমিস্ট্রি পড়াইতেন তোমরা আমার কাছে আর পড়তে আসতে না। যারা মেধাবী তারা যেদিকে যাবে সেদিকটাতে তারা খুব ভালো করবেন। আচ্ছা, খুব মজার বিষয়গুলো খুবই সুন্দর ভাই। মুফতাসিন ক্লিয়ারলি আন্ডারস্টুড ভাইয়া। জাকিয়া বুঝেছি ভাই। জারিন তাসিম নাতাশা বুঝেছি। শুভ্রদেব ধন্যবাদ ভাইয়া, বুঝতে পেরেছি। শাহরিয়ার লিখছো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ শাহরিয়ার। জিনাত পারভিন তো হবে, থ্যাংক ইউ। আলবি জি ভাই বুঝেছি, সবাই বলছে দেখে। না না ঠিক আছে আলবি, অবশ্যই বলবা। হ্যাঁ না এগুলো তো অবশ্যই বলবা, তোমাকে তো গ্রুপে রেখেছি আমি এই জন্য। থ্যাংক ইউ। আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পেরেছো এবং 9 নাম্বার অঙ্কের মতো করে তোমরা এখন 10, 11 এগুলো পারবা। সহজ কথা হলো এখন তোমাদের আমি এই 1 থেকে 16 পর্যন্ত হোমওয়ার্ক দিলাম। 1 থেকে 16 পর্যন্ত হোমওয়ার্ক। এবার একটু বিগত সালের ফাইনাল পরীক্ষার 2-1টা কোশ্চিন আমরা দেখব। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক হলো ভাই এখন একদম সিরিয়াল 1 থেকে 16 পর্যন্ত। আর 17, 18, 19, 20 তো আমি পরে করাবো বলেছি। এই কয়টা অঙ্ক তোমরা আবার নতুন করে রুমে করবা। আজকে করতে গিয়ে যদি আবার প্রবলেম ফেস করো আমাকে বলবা, আমি আবার সলভ করে দেবো, টেনশন নাই। কারণ আমি যদি এখন করেই দিই ভাই অঙ্কগুলা তাহলে তুমি পারছো কি না সেটা তো বুঝতে পারবা না। এই জন্য নিজের একটু রুমে কিন্তু ভাই ট্রাই করা দরকার, ঠিক আছে? আমাদের কিন্তু স্টুডেন্ট কমে গেছে, এটা কি তোমরা বুঝতে পারছো? এখন 122 জন, ক্লাসে কিন্তু 140 জন ছিল। বললাম না ভাই, কেন জানি মানুষকে ধরে রাখার ক্ষমতা আমার অনেক কম। আমি তোমাদের মধ্যে আগে বলেছি আমার বাবা তো স্বাভাবিক প্রত্যেকটা গ্রামের মধ্যবিত্ত পরিবারের বাবা মারা যেভাবে সন্তানদের বড় করেন, আমার বাবা ওরকমভাবে আমাকে বড় করেছেন। ধরো কেবল উনি সংসারটা ছেড়ে হালকা মানে রিল্যাক্স হওয়ার চেষ্টা করছিলেন, ভালো থাকতে চাচ্ছিলেন, বাট সেই মুহূর্তে উনি রোড অ্যাক্সিডেন্টে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তো আমি আমার লাইফে দেখেছি ভাই, বুঝছো, আমি কেন জানি মানুষকে খুব কম আকৃষ্ট করে নিজের কাছে ধরে রাখতে পারি। হয়তো বা তোমরা এই জন্যই আর কি এই যে ক্লাসে স্টুডেন্ট আস্তে আস্তে কমছো তোমরা। ওকে, অসুবিধা নাই, যারা আমার সঙ্গে থাকবা তারা এগুলো করতে থাকো ভাই, ভালো লাগবে বিশ্বাস করি। ওকে, আর তোমরা চলে এসো 157 নাম্বার পেজ। 157 নাম্বার পেজে এসো ভা, 3 নাম্বার কোশ্চিন। 157 নাম্বার পেজের 3 নাম্বার এসছো? 157 পেজের 3 নাম্বার। ওকে, দেখো তোমরা এগুলো অঙ্ক কিন্তু সব করতে পারবা। 157 পেজের 3 নাম্বার, 57 পেজের 157 পেজের 3 নাম্বার পেয়েছো? তারপরে এই যে 4 নাম্বার, মানে সব ঘ কিন্তু 157 পেজের 3, 4, এই যে 5 নাম্বার একটু ছোট্ট প্রবলেম আছে, অবশ্যই আমি সলভ করে দেবো তোমাদের। 10 এরকম অনেক অঙ্ক আছে ভাই, বুঝছো? এগুলো তোমরা রুমে দেখবা প্রচুর। তোমরা অবশ্যই আমি বলছি তো বিগত সালে যে প্রশ্নগুলো আছে অবশ্যই দেখবা। এখন আমরা একটা চমৎকার থিওরি পড়বো,
এই থিওরির সাথে সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদের আছে অবশ্য, এই থিওরির সাথে সম্পর্কিত দু একটা অঙ্ক যেমন দিনাজপুর বোর্ডেই দিয়েছে, সেটা হলো সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব এইটা পড়েই আজকে ক্লাসটা আমরা শেষ করব। সম আয়ন প্রভাব, তাহলে এই যে দুটা দ্রবণ মিশ্রিত করলে অধক্ষিপ্ত হবে কিনা এরকম প্রচুর প্রশ্ন তোমরা পাবা তোমাদের কনসেপ্ট বুকের মধ্যে, বিগত সালে ফাইনাল পরীক্ষাতে আসা, অ্যাডমিশন টেস্টে আসা, তোমরা সেগুলো সলভ করবা, যেগুলো পারবা না আমাকে বলবা। সম আয়ন প্রভাব জিনিসটা আসলে কি, সম আয়ন প্রভাব এটা পড়ে আজকে শেষ করবো আমরা। ওকে, তো দেখো এই সংজ্ঞাটাও তোমাদের বইয়ে আছে। সম আয়ন বলতে কি বুঝি, প্রভাবটা আগে পরে আসি। সম আয়ন, দুইটা যৌগের মধ্যে যদি একই আয়ন উৎপন্ন হয় তাহলে সেই মিশ্রণে সেই আয়নটা হচ্ছে সম আয়ন। মনে করে একটা মিশ্রণ করছি আমরা, নাইট্রিক অ্যাসিড আর HCl। দেখো তো ভাই, এখানেও H প্লাস নাইট্রেট মাইনাস H প্লাস Cl, দেখো এখানেও H প্লাস আছে, এটাও H প্লাস আছে। এই দুটা দ্রবণের মিশ্রণ হচ্ছে সম আয়ন বিশিষ্ট দ্রবণ। অর্থাৎ দুটা দ্রবণের মধ্যে যদি একই আয়ন থাকে তাহলে সেই আয়নটাকে বলি ভাই আমরা সম আয়ন। যেমন HCl আর হচ্ছে H2S, দেখো এখানে HCl H প্লাস আছে, H2S ও H প্লাস আছে, তার মানে এই দ্রবণটা হচ্ছে সম আয়ন বিশিষ্ট দ্রবণ। আবার দেখো তোমরা CH3 COOH অ্যাসিটিক অ্যাসিড, আর ধরো তার একটা লবণ CH3 COONA, এই একটা লবণ, এই দুইটার মিশ্রণও কিন্তু ভাই সম আয়ন বিশিষ্ট। এই যে দেখো এখানেও এই যে CH3CO আছে, এখানেও CH3CO আছে। দুইটা যৌগের কোন একটা মিশ্রণের মধ্যে যদি এরকম দুটা যৌগের মধ্যে একই আয়ন সম আয়ন উপস্থিত থাকে তাহলে সেই আয়নটাকে বলি আমরা সম আয়ন। আচ্ছা, তাহলে দেখো তো ভাই, তাহলে এই যে বললাম দুটা মিশ্রণের মধ্যে যদি একই আয়ন উপস্থিত থাকে তাহলে সেই আয়নটাকে বলি ভাই আমরা সম আয়ন। এই যে সম আয়ন, এই যে দেখো অ্যাসিটেট, এই যে অ্যাসিটেট সম আয়ন, এই যে হাইড্রোজেন প্লাস সম আয়ন। তোমরা আমাকে কমেন্টে জানাও তো ভাই, এই যে সোডিয়াম হাইড্রাইড আর HCl এই দুইটার মধ্যে সম আয়ন আছে কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া তোমরা, এই দুটা উপাদান যদি আমি মিশ্রিত করি তাহলে এরা সম আয়ন বিশিষ্ট মিশ্রণ হবে কিনা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা আমাকে। এরা কি সম আয়ন বিশিষ্ট হবে একটু প্লিজ জানাও। সাদিয়া আফরোজ লিখেছো না, আফরিন ফেরদৌস না ভাইয়া, আনন্দিতা মণিগ্রাম নাই ভাইয়া, শাশ্বত চৌধুরী আছে, আচ্ছা, মুক্তি প্রমাণ না, শাহরিয়ার শাওন নাই, মিনহাজুল ইসলাম নিলয় না, অর্পা জামান না, সৌমদীপ রায় না ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। দু একজন যদিও ভুল করেছো, স্বাভাবিক, এই ভুলগুলো তো হবেই। একটা কথা আমি বলি না, দেখতে একরকম হলেই কি আর জিনিস এক হয়? আমি আর উজ্জ্বল ভাই দেখতে প্রায় একই রকম, বরং উজ্জ্বল ভাই আমার চেয়ে হয়তো 2-1 ইঞ্চি খাটো হতে পারে, অথচ বুদ্ধি জ্ঞানে উজ্জ্বল ভাই আমার চেয়ে অনেক বেশি। তো দেখতে একরকম হলেই ভাই জিনিস একরকম হয় না। দেখো তোমরা ভাবছো এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন, তাই না? সোডিয়াম হাইড্রাইড, হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত থাকে তখন সে হাইড্রাইড হয়, অর্থাৎ নেগেটিভ হয়। আর যখন আর এখানে কিন্তু এই যে পজিটিভ, তাহলে একটা হলো হাইড্রাইড, একটা হলো হাইড্রোনিয়াম, মানে একটা হাইড্রোজেন মাইনাস একটা প্লাস। এরা সম আয়ন কেমনে হয়? তার মানে দুই জায়গায় হাইড্রোজেন থাকলেও এরা কিন্তু সম আয়ন না, তার মানে এরা সম আয়ন বিশিষ্ট যৌগ না। কি ক্লিয়ার ভাই? যারা 2-1 জন ভুল করেছিল থ্যাংক ইউ। আমি আনারুল হক দেখছি আবার লিখে দিয়েছে, আচ্ছা সিয়া কিং, হ্যাঁ ঠিকই লিখেছ। তোমরা যারা 2-1 জন ভুল করছিলা ভাই এখন নিশ্চয়ই ক্লিয়ার যে এই দুটা উপাদান বিশিষ্ট দ্রবণ কিন্তু সম আয়ন বিশিষ্ট না, কারণ একটা হচ্ছে হাইড্রোজেন মাইনাস আর একটাতে হাইড্রোজেন কি ভাই বলো তো প্লাস। ওকে, আচ্ছা
এখন দেখো সম আয়ন হলেই যে তাদের মধ্যে প্রভাব থাকবে এমন কিন্তু কোনো কথা নাই। একটা জিনিস মাথায় রাখবা, যখন আমি আর তুমি দুইজন শক্তিতে সমান, তখন কেউ কারো উপর কিন্তু প্রভাব বিস্তার করতে চাইবো না। প্রভাব কখন বিস্তার করব? যখন একজন শক্তিশালী এবং একজন দুর্বল হবে। এই যে নাইট্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, HCl একটা তীব্র অ্যাসিড, সুতরাং এদের মধ্যে সম আয়ন থাকবে না, সম আয়ন প্রভাব থাকবে না। সম আয়ন প্রভাব তাদের মধ্যে থাকবে। কাদের মধ্যে? শোনো, এখন সম আয়ন প্রভাব তাদের মধ্যে থাকবে। এক নাম্বার হচ্ছে সেই দ্রবণের সম আয়ন থাকবে যেখানে সম আয়ন বিশিষ্ট একাধিক যৌগ থাকবে। একাধিক যৌগ থাকবে। এক নাম্বার হচ্ছে কি বললাম? সম আয়ন বিশিষ্ট একাধিক যৌগ থাকবে। আর দুই নাম্বার হলো একটি তীব্র একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। তাহলে কি বললাম? যে শুধু সম আয়ন বিশিষ্ট যৌগ হলেই কিন্তু সম আয়ন প্রভাব থাকবে না ভাইয়া। সম আয়ন বিশিষ্ট যৌগ হতে হবে এবং তার মধ্যে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে আর একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। যেমন HCl আর H2S, এদের মধ্যে কিন্তু সম আয়ন প্রভাব আছে, কারণ HClটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলেও H2S কিন্তু একটা মৃদু অ্যাসিড, সে ধীরে আয়নিত হয়। সুতরাং এদের মধ্যে সম আয়ন প্রভাব আছে। সম আয়ন প্রভাব জিনিসটা কি, কেন এটা হয়, সব আগামী পর্বে হবে। আজকে শুধু আমি বলে দিচ্ছি কাদের মধ্যে সম আয়ন প্রভাব আছে আর কাদের মধ্যে নাই, প্রভাবটা কেন হয়, কিভাবে হয়, সব আগামী ক্লাসে হবে। একটু বলো তো ভাই, এই যে এদের মধ্যেও কিন্তু সম আয়ন প্রভাব আছে। কারণ একটা কথা তোমরা মাথায় লিখে নিতে পারো, যে কোনো দুর্বল অ্যাসিড বা ক্ষারের তুলনায় তার লবণটা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য। খাতায় লিখে নাও, যে কোনো দুর্বল, আমি আবার এগুলো নতুন করে লিখবো না, সমস্যা নাই, একটু খাতায় লিখে নাও তো ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। যে কোনো দুর্বল অ্যাসিড বা ক্ষারের লবণ সমূহ হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যে কোনো দুর্বল অ্যাসিড বা ক্ষারের লবণ সমূহ হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন একটু আগে লিখেছিলাম CH3COOH। তোমরা নিশ্চয়ই জানো এটা ভাই, যে জৈব অ্যাসিড কিন্তু একটা দুর্বল অ্যাসিড, তার মানে এটা দুর্বল অ্যাসিড এবং এইটা হলো তার লবণ, তার মানে এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে একটা দুর্বল অ্যাসিড, একটা আছে তীব্র, আবার এদের মধ্যে সম আয়নও আছে, সুতরাং এদের মধ্যে সম আয়ন প্রভাব থাকবে। কি ঠিক আছে? সম আয়ন প্রভাব থাকবে। একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ, আমি কি বলেছি, একটা দুর্বল অ্যাসিড, সেখান থেকে সৃষ্ট লবণগুলো হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, তোমরা কি করে বুঝবা কোনটা দুর্বল কোনটা তীব্র, সব আমি আগামী ক্লাসে আলোচনা করব ভাই, আজকে শুধু হিন্টস দিয়ে রাখতেছি। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, এখান থেকে লবণটা সৃষ্টি হলো, এটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখানেও অ্যামোনিয়াম প্লাস, এখানেও অ্যামোনিয়াম প্লাস আছে, অতএব এদের মধ্যে সম আয়ন প্রভাব থাকবে। কি বললাম আমি, যে দুটা তড়িৎ বিশ্লেষ্য অবশ্যই যাদের মধ্যে সম আয়ন থাকবে এবং একটা দুর্বল একটা তীব্র হবে, তাহলে ওই উপাদান বিশিষ্ট দ্রবণটা হচ্ছে দ্রবণটার মধ্যে সম আয়ন প্রভাব থাকবে। আমি একটা MCQ দেখাচ্ছি তোমাদের, অনেক MCQ আছে, জাস্ট একটা দেখেই আজকের মতো ক্লাস শেষ করব। সামনে ক্লাসে আবার এখান থেকে শুরু করব ভাইয়া। এই যে 157 নাম্বার পেজের 52 নাম্বার MCQ, 177 নাম্বার পেজের 52, 177 পেজের 52।
পেজ 177, কোশ্চিন হচ্ছে 52। এটা সম্ভবত কবির স্যারের বইয়ের এমসিকিউ। হ্যাঁ, কবির স্যারের বই আছে। কোনটিতে সমায়ন প্রভাব কার্যকর হবে? 1 নাম্বার অপশন HCl নাইট্রিক, HCl নাইট্রিক। 2 নাম্বার H2S HCl, এটা বহুপদী এমসিকিউ, বুঝছো? 3 নাম্বার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম কার্বনেট। দেখো ভাই, বলেছে কোনটার মধ্যে সমান প্রভাব কার্যকর। এখানেও H+ আছে, H+ আছে, কিন্তু দুটাই তীব্র, তাই এটার মধ্যে হবে না। এটার মধ্যে HCl তীব্র কিন্তু H2S দুর্বল। এটার মধ্যে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম কার্বনেট। এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই এটাও হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। আজকে তোমরা হয়তো এটা খুব ভালো বুঝতে পারলা না, শুধুমাত্র হিন্টস দিলাম। সামনে ক্লাসে আমরা তোমাদের প্রবলেম আলোচনা করে এটার যে কত প্রভাব, কত বেশি প্রভাব, এগুলো সবই নিয়ে আগামী ক্লাস আলোচনা করব। শুধু হিন্টস দিলাম, জাস্ট মাথায় রাখবা। মানে হয়তো ভাবতে পারো অনেকেই খুব ভালো তো বুঝতে পারলাম না, খুব ভালো তো বুঝতে পারবো না, আমি তো বেশিরভাগই এখনো বুঝাইনি। সামনের ক্লাসে জিনিসটা কি, কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, এই খুঁটিনাটি আমি তোমাদের বোঝাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য তোমরা সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।